এই বিধানসভা নির্বাচনে 2026-এ প্রায় 2000 জনের বেশি মানুষ নির্বাচনে লড়ছেন, সব দল নির্দল ইত্যাদি মিলিয়ে। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মাত্র একজনকেই চিনি, একজনের সঙ্গেই আলাপ আছে, দেবজ্যোতি দাস, যাকে সবাই শুভ বলে ডাকেন। তিনি এবার খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং সেই শুভদাকেই আমি পাকড়াও করেছি আমার বেশ কিছু প্রশ্নের জন্য। শুভদা 2012 থেকে 2017 এসএফআই এর রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলেছেন। তারপর ডিওয়াইএফআই এর উত্তর 24 পরগনা জেলার রাজ্য সভাপতিও ছিলেন। এখন আমি শুভদাকে চিনি সোশ্যাল মিডিয়ার মারফত। 2021 সালে একটি ভিডিও আমি দেখেছিলাম যে এক ভদ্রলোক, 2021-এও শুভদা খড়দা থেকেই দাঁড়িয়েছিলেন, এক ভদ্রলোক তার রাজনৈতিক প্রচার করছেন। সেই প্রচারে অপর দলের কারোর প্রতি আক্রমণ নেই, গলার স্বরে খুব উত্তেজনা নেই, শান্তস্থিতভাবে বলছেন আপনারা আমাকে ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এইগুলো বিষয়। এই অ্যাপ্রোচ আমার এত ভালো লেগেছিল যে রাজনীতিতে এই সৌজন্য বা বিনয়ের যে স্বভাব সেটা তো ক্রমবিলীয়মান। সেই জায়গার থেকে তারপর আস্তে আস্তে শুভদার সঙ্গে আমার যোগাযোগ হয়। গত 5 বছরে বেশ কয়েকবার কথা হয়েছে। এই বছর নির্বাচনের আগে আমার মাথায় বা নির্বাচন চলাকালীন চারপাশ থেকে বেশ কিছু প্রশ্ন তো সকলেরই থাকে, আমারও আছে। এই নির্বাচনের যে মূল ইস্যু যেগুলো, ধরুন দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, অপশাসন, সাম্প্রদায়িকতা, এসআইআর বা নির্বাচন কমিশনের ভূমিকা ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেকে কথা বলছেন, সিপিআইএমেরও অনেকে বলেছেন, এবং সিপিআইএমের এই বিষয়গুলোর কি স্ট্যান্ড সেগুলোও আমরা জানি। সেই সব প্রশ্নে আমরা শুভদার কাছে যাব না। আমার প্রশ্নগুলো খানিকটা আলাদা এবং টু দি পয়েন্ট। এই নির্বাচনের থেকে বৃহত্তর একটা প্রেক্ষিত আমি ধরতে চাইব এবং ব্যক্তি শুভদার কাছে, রাজনৈতিক কর্মী শুভদার কাছে, প্রার্থী শুভদার কাছে বিভিন্ন প্রশ্ন, এবং আমার প্রশ্নগুলো কখনো নিরপেক্ষ, কখনো সমর্থক হিসাবে নেতার কাছে প্রশ্ন, যদি আমি খড়দহের ভোটার নই। এবং গণতন্ত্রে এটাই হওয়া উচিত যে সমালোচনামূলক প্রশ্নও একজন সাধারণ মানুষ নেতাকে করতে পারবেন, এবং আমার এই বিশ্বাস আছে শুভদা তার রুচি অনুযায়ী এবং তার স্বভাব অনুযায়ী শান্তভাবেই পুরোটা হ্যান্ডেল করবেন। শুরু করি। বল। আপনি বলছিলেন যে আপনার 2001 সালে রাজনীতিতে জড়ানো, রাজনীতির সঙ্গে না, জড়িয়ে পড়া। রাজনীতিতে জড়ানো আরো একটু আগে। একটু জোরে বলুন। রাজনীতিতে জড়ানো আরো একটু আগে। হ্যাঁ। ধরো 1997-98 আচ্ছা, আমি ছাত্র রাজনীতি বেশ। ধীরে ধীরে মিছিল মিটিং এ হাঁটতে শুরু করলাম। মানে প্রায় বলতে পারি 30 বছর ছুঁই ছুঁই, 28 বছর। আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনি মানে ব্যক্তি দেবজ্যোতি দাস আর পার্টি কর্মী দেবজ্যোতি দাসকে আলাদা করতে পারেন? পারি না, মানে কারণ আমরা যদি ব্যক্তির কাছে পৌঁছতে চাই, সেটা কি ঘুরিয়ে ফিরিয়ে পার্টি কর্মীর কাছেই পৌঁছানো হবে? সেটা বলবো না, কিন্তু ব্যক্তি দেবজ্যোতি দাস আর পার্টি কর্মী দেবজ্যোতি দাস দুজনেই ভীষণ আবেগ দ্বারা পরিচালিত। তুমি হয়তো পার্টি কর্মী দেবজ্যোতি দাসের কাছে যে উত্তর আশা করো না, স্বাভাবিক প্রশ্নেই সেই উত্তর পেয়ে যেতে পারো ব্যক্তি দেবজ্যোতি দাসের কাছে। কারণ মানে নিজেকে সাজিয়ে রাখবার কোনো ইচ্ছা রাজনীতিতে, মানে নিজেকে অন্যভাবে নির্মাণ করা রাজনীতির জন্য, এটা জীবনে কোনোদিন মাথাতেও আসেনি, ভাবিনি। তাতে কি খারাপ হলো কি ভালো হলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, ধরুন আমি নিজেও তো বাম জমানা দেখেছি, আমার স্কুল জীবন পুরোটাই বাম জমানাতেই কেটেছে। আমি দেখেছি আমার পাড়ার বা আমার এলাকার যে মস্তান বা সমাজবিরোধী বামেদের হয়ে কাজ করতেন ওই দশকটায়, তৃণমূল আসার পর তারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তারা এবং তাদের পরিবার। এখন অবধি সেটাই চলছে, এবং গত 5-6 বছর ধরে সেই ইঙ্গিত পাচ্ছি যে পতাকাটা থেকে ইত্যাদি দিয়ে বিজেপির দিকেও হালকা ঝুঁকে আছেন, মানে বিজেপি এলে বিজেপিতেও শিফট করে যেতে তাদের আপত্তি হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বামেরা যদি আবার ক্ষমতায় আসে, এরা মানে সারা রাজ্য জুড়েই এরা, যে সমাজ বিরোধীরা অনেক ক্ষেত্রে আবার সমাজসেবী হিসাবেও পরিচিত হয়ে যায়, আমরা কি মানে বাম সমর্থক হিসাবে এই ভরসা পেতে পারি যে এরা কোনোভাবেই সিপিএম এর থেকে প্রশ্রয় পাবে না?
দেখো তন্ময়, ভাবনাটা তুমি যেভাবে বললে, মানে তোমার নাগরিক বা বাসিন্দা নাগরিক হিসাবে। ভাবনা, হ্যাঁ। আমিও একজন নাগরিক হিসেবে আমি একটু অন্যরকম ভাবি। আসলে আমরা যারা রাজনীতি করি তারা তো সমাজ নিরপেক্ষ নই। এই সোসাইটিরই নানান রকম মন্দ ভালো সবটা মিলিয়েই আমরা গড়ে উঠি। সেখান থেকে আমরা কেউ কেউ রাজনীতিতে আসি, মানে নিয়মিত রাজনৈতিক কাজের সাথে যুক্ত হওয়ার জন্য আসি। কিন্তু রাজনীতিতে তুমি যদি অ্যাক্টিভিজম বলো, আমি বিশ্বাস করি সমাজের প্রত্যেকটা মানুষ রাজনীতিতে অ্যাক্টিভিস্ট কোনো না কোনো আঙ্গিকে। এবার এই যে সমাজ বিরোধী বা গুন্ডা যাদের কথা বলছো, এরাও সোসাইটির মধ্যে। হুম। এদের মজাটা হয় কি, এরা মানে রাজনৈতিকভাবে ক্ষমতা কোটানকোট যাদের হাতে থাকে, এরা একটু তাদের কাছাকাছি আসার চেষ্টা করে। এবং ক্ষমতাও সেই প্রশ্রয়টা দেয়। হ্যাঁ, এবার ক্ষমতা প্রশ্রয় দিচ্ছে, সে কাছাকাছি আসছে। এবার ক্ষমতার প্রশ্রয় তখনই হয়, এটা আমার মনে হওয়ার, সে কাছাকাছি আসতে চেষ্টা করবে। এবার তাকে আমি একটা, সে কাছাকাছি আসতে চেষ্টা করলে সেও তো একজন নাগরিক, আমি তাকে ধুচ্ছাই করে বের করে দেবো না, কিন্তু আমার টার্গেট হবে তাকে তার যে চলার পথটা সেখান থেকে খানিকটা বিচ্ছিন্ন করে সমাজের মূল স্রোতে নিয়ে আসা। এটা অলীক কল্পনা মনে হতে পারে, সবসময় এটা হয় না, কিন্তু ক্ষতিকর হয়, ভয়ঙ্করভাবে ক্ষতিকর হয় তখন তখন এদের এদের যে এই গুণটাকে রাজনীতিতে ব্যবহার করে এদেরকে নেতা হিসেবে উন্নীত করা হয়। হ্যাঁ। এটা ভয়াবহ হয়। বা আরো ধরুন, যেটা প্রত্যক্ষভাবে বলতে পারি, কোনো এলাকার নিয়ন্ত্রণ রাখার জন্য এদের শক্তিকে বা এদের ভয়কে ব্যবহার করা। প্র্যাকটিক্যালি যে কোনো রাজনৈতিক নেতা তিনি যদি এটা মনে করেন এলাকার নিয়ন্ত্রণ কোনো সমাজ বিরোধীকে দিয়ে রাখবেন, হুম। সমাজ বিরোধী প্রথমে তার কাছে ঘোড়া থাকবে, তারপর তো সিংহ হবে, বাঘ হবে, হ্যাঁ, হ্যাঁ। তখন আর সামলাতে পারে না। মানে এই জাতীয় ব্যবহার যদি সোসাইটির পক্ষে ক্ষতিকর। সিপিএম ক্ষমতায় আসে, সেটা হবে না, সেই আশ্বাস কি আমরা সমর্থক হিসাবে পেতে পারি? দেখো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা মানে ভোটের রাজনীতি হুম। বা সারা বছরের রাজনীতিতে এদের দিয়ে খুব একটা উপকার হয় না, ওই মানে আহ, সাময়িক কিছু লাভ ছাড়া আর কোনো আহ, রাজনীতিকে রাজনীতির মতো ভাবেই যারা দেখে, যাদের রাজনীতি থেকে অন্য কিছু মানে নেওয়ার প্রত্যাশা নেই, তারা এদের খুব একটা গুরুত্ব দেয় না, ব্যবহারও করে না। মানে সমস্যাটা কি হয় বলতো, খারাপ জিনিস অল্প খারাপই অনেকটা বেশি দৃশ্যমান হয় হুম। এবং সেটা ছড়ায় বেশি। হুম। হুম। কারণ আমি বাড়ির সামনে যাকে দেখছি বা আমার এলাকায় যাকে দেখছি একটা দলের সঙ্গে দহরম মহরম, তারাই আমার কাছে ভিলেন হচ্ছেন, আমার শান্তি, বা তারা হ্যাঁ, এই তাই দলের তো, তাই সঙ্গে তো, পরিচিত হচ্ছেন তাই তো। নাগরিক হিসাবে। তুমি ধরো যে কেউ যে কোনো রাজনীতি করুক না কেন, তিনি যদি খানিকটা স্বচ্ছভাবে রাজনীতি করতে চান, আমি সৎ কথাটা ইচ্ছে করে হুম। এড়িয়ে গেলাম, হুম। সততার একটা মাপকাঠি থাকে, সোসাইটি যে আপেক্ষিকভাবে যেটাকে স্বচ্ছ বলছে সেভাবে স্বচ্ছতা রক্ষা করে করতে চান, এগুলো তাদের কাছে গলার কাটা হয়, এবং যন্ত্রণার কারণ সব হয়। দলেই স্বচ্ছ অস্বচ্ছ দুটো ভাগই থাকে। সোসাইটিতেই তো আছে, তুমি সোসাইটিকে অস্বীকার করবে কি করে? তুমি কিন্তু কমিউনিস্ট, আমরা কি এটা আশা করি না, যিনি আমার প্রতিনিধি হবেন, নেতা হবেন, তিনি এই ঘোলাটে ভাবটার ঊর্ধ্বে বিরাজ করবেন, তার অবশ্যই জন্যই তিনি তার থেকে আলাদা? অবশ্যই প্রতিদিনের প্রচেষ্টা থাকা উচিত, প্রতিদিন সকাল দুপুরে যদি একটু পা পিছলায়, রাত্রিবেলা গিয়ে সেটাকে ভেবে আবার সূর্য দেওয়া উচিত। এটাই একজন রাজনীতিকের কাজ হুম। হওয়া উচিত। শুভদা, আপনি 2021 সালে নির্বাচনী প্রচার করেছেন, 26-এও করছেন। এই প্রশ্নটা আমার ব্যক্তি দেবজ্যোতি দাসের কাছে, যে নির্বাচনী প্রচারকে তো এক অর্থে মানে একটা টার্ম ভোট ভিক্ষা কথাটাও বলা হয়। মানে দলীয় প্রতিনিধি হিসেবে হোক, যাই হোক, মানে মানুষের কাছে হাত জোড় করে আমাকে ভোট দেবেন, আমাকে দেখবেন, এই বিষয়টা কি মানে ব্যক্তি আপনার কাছে কোনো বলিনি অস্বস্তির কারণ হয়? একবারও, একবারও বলিনি। তুমি বা আপনি কিভাবে দেখেন, মানে আপনিও গতবারের একজন কথাটা, প্রার্থী, বাকি গতবারের প্রার্থী। কথাটা তুমি উল্লেখ করলে, আমি কারোর কাছে এক ব্যক্তিবারের জন্য, এবারও আমি বলেছি যে মানে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরাই সব বোঝে আর সাধারণ মানুষ কিছু বোঝে না, ব্যাপারটা তেমন না। আমি মানুষকে একটি কথাই বলেছি, সর্বোচ্চ তুমি যে ভিডিওগুলো পাবে সেগুলোতেও দেখতে পাবে, আমি একটি কথা বলেছি যে আপনি আপনার অভিজ্ঞতা আপনার শিক্ষক হোক, হুম। আপনি আপনার অভিজ্ঞতার ভিত্তিতে এবং বিবেচনাবোধের ভিত্তিতে ভোট দিন। এর বাইরে একটি কথা বলিনি। মানে আমাকে ভোট দিন, মানে এই। বলিনি, একবারের জন্য বলিনি। বেশ। এমনকি কোনো যৌথ সভা যদি থেকে থাকে, মানে এটা কি আপনার সচেতন না বলা, সচেতন না বলে, আত্মসম্মানের জায়গা থেকে না বলা? একদম।
2012 থেকে 17 আপনি এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন। সেই সময় বামেরা সদ্য ক্ষমতার থেকে গেছে, তৃণমূল ক্ষমতায় এসছে। 2014 কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলো। 2016 নির্বাচনে বিজেপি বিশেষ জায়গা না পেলেও রাজ্যে, তারপর থেকে আস্তে আস্তে বিজেপির জমি শক্ত হতে শুরু করলো এবং যে এতদিনকার যে ন্যারেটিভ ছিল রাজনীতির, সেটা সরে গিয়ে হিন্দু মুসলমান ধর্মীয় একটা ন্যারেটিভ তৈরি হলো। এই যে আপনার যে রাজ্য সম্পাদকের 5 বছর, সেই 5 বছরে এই বিবিধ শিফটটা দেখা গেল এবং আরেকটা ছ শুরু বছর প্রায়, দেখায়। পুরোটাই 6 বছর। 6 বছর এই শুরুটা দেখা গেল। এই চেঞ্জটাকে আপনি কিভাবে লক্ষ্য করেছিলেন? একটা হচ্ছে ক্ষমতা থেকে সরে যাওয়া একটা দলের এসএফআই এর রাজ্য সম্পাদক হিসাবে শুরু করে আস্তে 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 অন্য একটা দলের উত্থান এবং ন্যারেটিভটা বদলাচ্ছে এই জায়গায়। মানে এটা তো আমি একদম মানে ধরো সামনে থেকে দেখা ন্যারেটিভ বদলানোর যে হিসেবটা সেটা কিন্তু শুরু হয়েছিল 2016 পর থেকে। হুম। তার আগে ন্যারেটিভ বদলানোর এই যে হিসাবটা মানে এভাবে বদলে যাওয়া সেটা কিন্তু ছিল না। দেখো আমি যখন রাজ্যের সম্পাদক হয়েছি বা সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ছিলাম এসএফআই এর, সেটা রাজ্য সম্পাদকের থেকেও খানিকটা বেশি সময়। সেই সময় পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের একটু কাছে জোরে যেটা বলুন। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের কাছে যেটা মূল চ্যালেঞ্জ ছিল সেটা ছিল মানে আমাদের যে ফোর্সটা ছাত্র আন্দোলনে সেটাকে রক্ষা করা। সরকার থাকলে কি হয় ছাত্র আন্দোলনের সময়, ধরো এটা তো একটা মানে সোশ্যাল সিস্টেম, একটা চৌবাচ্চার মতো। তার যদি দুটো ছিদ্র থাকে, একটা দিয়ে ঢুকছে একটা দিয়ে বেরোচ্ছে, সরকার থাকার সময় যতটা ঢুকে ততটা বেরোয়। সুতরাং জলের যে লেভেল সেই লেভেলটা কখনো কমে না। কিন্তু সরকার দিয়ে থাকলো না, আর এরকম একটা হিংস্র ভাবে ছাত্র আন্দোলনকে দমন করা বা মানে ম্যানেজ করবার যে মানে পরিবেশ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমার তখন বেরিয়ে যাচ্ছে বেশি ছাত্র আন্দোলন, মানে তো একটা সময়ের পর থেকে ছাত্র রাজনীতি ছাড়তে হবে, কিন্তু ঢুকছে কম। আমাদের কাছে মূল চ্যালেঞ্জ ছিল তখন ওই যে বেরোচ্ছে, বেরোনোটা আমি আটকাতে পারবো না। আমার যেন ওই চৌবাচ্চাটা কখনো ফাঁকা না হয়, ন্যূনতম ততটা যোগান যেন আমি দিতে পারি। রবীন্দ্রনাথের একটা কথা ছিল না, ভেসে থাকতে পারো যদি সেটাই সবচেয়ে শ্রেয়, না পারলে বিনা বাক্যে চুপ করে ডুবে যাও। আমাদের তখন কাজ ছিল ছাত্র আন্দোলনকে ভাসিয়ে রাখা। এরই মাঝে 2013 ফেব্রুয়ারি মাস হরিমোহন ঘোষ কলেজ একজন কনস্টেবল মানে পুলিশ এসআই বা কনস্টেবল তার মৃত্যু, তাপস চৌধুরী সম্ভবত নাম ছিল। আমাদের আইন অমান্য সুদীপ্তর মৃত্যু। এই ধারাবাহিক ভাবে এই জায়গাটা করে 2016-তে যখন বিধানসভা নির্বাচনের সামনে আমরা এসেছিলাম, আমরা মনে করেছিলাম খানিকটা আমরা মানে আহ, এই অবস্থাটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু অঙ্কের হিসাব আর রসায়নের হিসাব সবসময় তো এক হয় না। আরো কিছু মানে রসায়ন এটাই আমাদের শেখায় যে যার সাথে ধরো অক্সিজেন প্রস্তুতির সময় পটাশিয়াম ক্লোরাইড আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কোনো কাজেই লাগে না। কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা থাকার কারণে মানে যতক্ষণ গরম করলে পটাশিয়াম ক্লোরাইডকে অক্সিজেন পাওয়া যেত তার থেকে অনেক কম গরমে পাওয়া যায়। 2KClO3 থেকে 3O2 খুব দ্রুততায় পাওয়া যায়। তো কিছু কিছু সময় এই মানে অ্যাক্সিলারেটরের কাজ করে হুম। 2016-তে সেই কোনো না কোনো সামাজিক অ্যাক্সিলারেটর তৃণমূল কংগ্রেসকে রক্ষা করেছিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 2016-য় অন্যান্য তৃণমূল বিরোধী দলগুলোর ভূমিকা। তার পরবর্তী সময় থেকেই দুটো বিষয় তৈরি হলো ভারতবর্ষের রাজনীতি। আরএসএস এর যে পলিটিক্যাল এজেন্ডা সেটাকে কমিউনাল বলবো কিনা আমি পরের ব্যাপার, আমি বললেও সকলে বলবে হুম। কিনা সেটা পরে। আরএসএস এর যে পলিটিক্যাল এজেন্ডা সেই পলিটিক্যাল এজেন্ডা তখন থেকে ওরা পশ্চিমবঙ্গের মধ্যে একটা মানে এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করলো যেখানে বামপন্থীরা খানিকটা তাদের প্রাসঙ্গিকতা হারায়। তো আমি নির্দিষ্ট করে বলছি 2016 অনওয়ার্ডস যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এটা আইপ্যাকে তৈরি করা স্লোগান এবং এটার মানে বাণিজ্যিক যে অ্যাপ্রোচ এটা আইপ্যাকের প্রথম তৈরি করা।
2019 সালের ভোটের আগে বিজেপি নিজের অর্গানাইজেশনকে খানিকটা কনসলিডেট করতে ও তখন এটাকে ধরে ফেলল। এবার দুইয়ে মিলে এই যেটা দাঁড়ালো, দেখো একটা মানুষ, তুমি এটা মনে করো, ধরো তুমি যখন বেলঘড়িয়া হাই স্কুলে পড়তে, বেলঘড়িয়া হাই স্কুলের পাশ দিয়ে গেলে প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে ডিফারেন্স সেটা বোঝা যায়, হাই মাই চিৎকার আজকে হয় না। আমরা আজকে ধরো বাড়িতে 3-4 জন খেতে বসলে চারজনের মোবাইলের মুখ গুজে বসে থাকি, নিজেদের মধ্যে কথাটাও বলি না। টেলিভিশন ভয়ঙ্কর ভাবে, মিডিয়ার অবস্থা কি এটা আমার তোমাকে বোঝানোর দরকার নেই, মানে বা কাউকেই বোঝানোর দরকার নেই, যে কোনো সচেতন মানুষ বোঝেন। এটা করতে গিয়ে যেটা হলো, যে মিডিয়া লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এর বিজ্ঞাপনে, এটাকে মানুষের মধ্যে এটা প্রজেক্ট করার প্রশ্নে, সেটা করে যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত মানুষ এটা গ্রহণ করে। এবার দাঁড়ালো কি, একদিকে 2021-এর নির্বাচনের আগে মমতা ব্যানার্জি কিছু ঘোষণা, কিছু পদক্ষেপ, তার সরকারের কিছু প্রকল্প, এটা একটা বায়াস্ট ওরিয়েন্টেশন হলো। আরেকটা বায়াস্ট ওরিয়েন্টেশন হলো তৃণমূলকে হারাতে পারে বিজেপি। এই যে এই ওরিয়েন্টেশনটার বাইরে একদম কমিটেড কিছু মানুষ বামপন্থীদের সাথে রয়ে গেলেন। কিন্তু ভোটার তো কারুর কেনা হয় না, বামেদের ভোটার কারুর কেনা। আমি যে কারণে তোমায় বলছিলাম, আমার ওই ধৃষ্টতা নেই কোনো মানুষকে বলবো যে আমাকে ভোট দিন, তাকে ডাইরেক্ট করছি আমি, এই সামাজিক যোগ্যতা আমার নেই, তাই আমি তাদের বিবেচনার উপর ভরসা রাখি সব সময়। আমি আরেকটা জিনিস ভাবতে চাইছিলাম, আমার যদ্দূর মনে পড়ছে, যদিও তখন কৈশোরে, ওই 2007 থেকে 11 মানে বামেদের একেবারে শেষ সময়, মানে সার্বিক রাজ্যে বামেদের প্রতি যে মানসিকতা ছিল, তার মধ্যে এসএফআই এর প্রতিও যে খুব প্রসন্ন মানসিকতা ছিল তা নয়, বরং একটা রাগের জায়গা ছিলই। সেই জায়গা থেকে বামেরা ক্ষমতার থেকে যখন চলে গেল এবং 1 বছর বাদেই আপনি রাজ্য সম্পাদক হলেন, আপনাকে আমি যতটুকু দেখেছি বা চিনেছি, খুব বেশি উত্তেজিত হওয়ার, রুক্ষ হওয়ার মানুষ আপনি নন। কোনোদিনই তখনও হইনি, ছিলেন কিনা আমি জানি না। হয়নি না। সেই সময় যে একটা দল এক শাসন থেকে চলে গেছে, তার ছাত্র সংগঠন থেকে আপনিই বলছেন যে অনেকে বেরিয়ে যাচ্ছে, সেই সময় এবং তৃণমূলের আক্রমণও আসছে সমান্তরাল, ভয়াবহ প্রত্যেকদিন। হয়েছে, হ্যাঁ। সেই সময় সেটা রক্ষা করার যে দৃঢ়তা, সেইটা কিভাবে সামলেছিলেন বা কিভাবে দেখো, আমি এসেছিল? প্রত্যেকদিন ভাবতাম যে আজকে যা যা হবে সামলে নিতে হবে। খুব মানে সুদীপ্তর মৃত্যুর পর খুব ভয় পেতাম যে ওই এবং কোথাও কি, মানে আরেকটু যোগ করছি, সরি বাধা দিলাম, কোথাও কি আমজনতার থেকে সহানুভূতিও হারিয়েছিল এসএফআই? না, শোনো, এই সরকার চালানো আর কলেজ ছাত্র সংসদ চালানো, তো তুমি কলেজ ছাত্র সংসদ বাদ দিয়ে যদি এসএফআই কে দেখো, হুম। তাহলে এসএফআই সম্পর্কে ভয়ানক কারোর ইচ্ছে থাকবে এমনটা না। যেহেতু ছাত্র সংসদ চালিয়েছে, তাই তাদের সম্পর্কে কিছু মানুষের ভালোবাসা থাকলে কিছু মানুষের বিদ্বেষ আছে, সরকার চালাতে গেল তাই হয়। এবার এসএফআই এর ক্ষেত্রে যেটা হলো, মানে এসএফআই এর এটা 2007-এর পর থেকে মূলত আহ, একদম যে কায়দায় 2007-এর 14ই মার্চের পরবর্তীতে প্রচার নামানো হলো, প্রথমত লেফট কনসলিডেটেড ভাবে সেই প্রচারকে কমব্যাট করতে পারবে। দুই, সব থেকে ক্ষতিকর দিক, একজন মানে রেজিমেন্টেড লেফট, সেও মনে করলো এরকম ভুলে যাচ্ছে কিছু না কিছু ঘটেছে। এই যে মানুষের মধ্যে একটা ধাক্কা মারতে 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 এই যে করে দেওয়া যায়, এক্ষেত্রে একটা খুব ভালো মানে কথা ছিল লেনিনের, যে এই কি বলে বলো, ক্যাপিটালিস্ট এফিসিয়েন্সি ক্লাব উইথ সোশ্যালিস্ট কেটামালি ক্লাব। এই এফিসিয়েন্সির প্রশ্নটা, এবং আমি বলবো সময়ের সাথে তাল মিলিয়ে এই এফিসিয়েন্সি এবং সোসাইটিকে বুঝে একটা প্র্যাগমেটিক ফিল্ডে সেটাকে জেনারেট করে, এটাকে তো রিজেনারেট করতে হয়, মানে এটা একটা রিইঞ্জিনিয়ারিং প্রসেস, সেখানটা খামতি ছিল, কিছু না কিছু তো ছিলই। নইলে ওই ভাবনায়, মানে তুমি আজকের রাজনীতিতে দেখো না, খুব খারাপ কাজ করেছে তাকে ডিফেন্ড করে যাচ্ছে সবাই মিলে, কোনো সমস্যা নেই, আমি সেই প্রসঙ্গেও কিন্তু আসবো। তুমি কিন্তু লেফটের সেই সময় ডিফেন্ড করছে ভয়ঙ্কর ভাবে, বুদ্ধ বাচ্চার থেকে মাটি বর্জন, এরকম কিন্তু নয়। সকলের মধ্যে, মানে ইভেন আমি বলবো যারা লিডারশিপ, তাদের মধ্যেও প্রশ্ন, আমরা যা বললাম তার বাইরে কি কিছু হলো, নইলে এই ঘটনা ঘটলো কিভাবে?
এই যে কনফিউশনটা তৈরি করে দিতে পারলো না, এই কনফিউশনটা তার পরবর্তীতে কাজ করলো। আর এসএফআই সম্পর্কে আমি এখনো তোমায় বলি, শোনো, এই যা আছে সব ছাত্র সংগঠনগুলি, ওগুলো লেফট ওরিয়েন্টেশন ছাড়া বাদ বাকি যতগুলো ছাত্র সংগঠন ওগুলো ক্লাবের মতো চলে। তার মধ্যেও এখনো ওয়েস্ট বেঙ্গলের কালচার, তাকে ধরে বেশ খানিকটা চলা, পথ চলা, খানিকটা কথা বলা, সোসাইটির সাথে নিজেদের কানেক্ট করা, আমি এখনো আজকের দিনেও বিশ্বাস করি এসএফআই ইজ দ্য বেস্ট অর্গানাইজেশন। আরেকটা বিষয় আমার রাজনীতিতে ভাবায় যে ধরুন আমি একটা ভুল করেছি বা দোষ করেছি, সেটাকে কেউ পয়েন্ট আউট করছে যে তুমি ভুলটা করেছো। আমি আমার অন্যায়টা স্বীকার না করে আমি কেন এইটা বলি যে অমুকেও তো অমুক 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 জায়গায় অমুকটা করেছে। আমি দেখো, এই কালচারের আমি রাজনৈতিকভাবে বিরুদ্ধে। আমি চেষ্টা করি কেউ যদি আমার ভুল ধরিয়ে দেয়, আমার পরবর্তীতে সেই ভুল আমি যদি মনে করি সত্যিই সেটা ভুল, অনেক সময় অনেক কিছু করি যেটা বুঝে করি, ভুল করছি কিন্তু মানে সময়ের কারণে আমায় করতে হচ্ছে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু স্বাভাবিকভাবে কেউ যদি আমার ভুল ধরে, আমি চেষ্টা করি তারপর যেন সেই পুনরাবৃত্তি না হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যারা এটার মানে এই রিপিটেটিভ কালচার এবং খারাপ কালচারকে প্রমোট করতে চায়, আমি সে দলে নই ভাই। তাদের যে কোনো রং হতে পারে, যে কোনো মানে পথ হতে পারে, আমি তাদের মধ্যে। এই প্রবণতাটা মানে এটা তো আপনি ব্যক্তির কথা বললেন, আমি যদি বলি আপনার দলের প্রতিনিধি হিসাবে বা একজন রাজনীতিবিদ হিসাবে, ধরুন প্রায়শই বিভিন্ন জায়গায় দেখি যে তুমি এই ভুলটা করেছো, তুমি এটা স্বীকার না করে অমুক অমুক রাজ্যে বা অমুক অমুক জায়গায় বা অমুক অমুক আমলেও তো এইগুলো ঘটেছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে না কেন? না ভাই, এই চর্চাটা কতটা সুস্থ রাজনীতির পরিচয় নয় যে সেটা তো বোঝাই যায়, হ্যাঁ, কিন্তু এইটা কি রাজনীতিবিদরা বুঝতে পারেন না যে হ্যাঁ আমি ভুল করেছি, ভবিষ্যতে যাতে আর না হয় সেই চেষ্টা করব? ঠিকই তো। আমি তোমায় এই প্রসঙ্গেই বলতে যাচ্ছি, দেখো, বামেদের 34 বছরের সরকার, সেই সরকার সম্পর্কে হাজারটা সমালোচনা তোমার থাকতে পারে, হাজারটা অভিযোগ থাকতে পারে, কিন্তু এই 34 বছরের সরকার, আমি তোমায় বলবো যে রাজনীতি এবং সমাজ দুটোকে যদি তুমি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখো, সেটাই দেখা উচিত। কখনো আমাদের পক্ষে যে মানুষ ছিল, তার মূল্যায়নকে, তার অধিকারকে যেমন আমরা সম্মান জানিয়েছি, আমাদের বিরুদ্ধে যারা ছিল সেই মানুষগুলো অধিকারকে, মনোভাবকেও আমরা সম্মান জানিয়েছি। পশ্চিমবঙ্গে এমন অনেক জেলা পরিষদ, পৌরসভা, এমনকি লাইব্রেরি একের ব্যবধানে বিরোধিতা ঘটেছিল। লেফট কোনোদিনও একজনকেও সাথে নিয়ে সেই কমিটিটা দখল করতে যায়নি। জেলা পরিষদ যায়নি, পঞ্চায়েতে যায়নি, পঞ্চায়েত সমিতিতে যায়নি, পৌরসভায় যায়নি। তুমি ভেবে দেখো, তুমি যখন হায়ার সেকেন্ডারি দিয়েছো বা তুমি যখন মাধ্যমিক পাশ করেছো, তখন শিয়ালদা স্টেশনে নামলে তার 1 কিলোমিটার রেডিয়াস যদি ব্যাসার্ধে যদি তুমি ধরো, ঠিক প্রায় সবকটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদ, ইউনিয়ন পরিচালনা করে। বাইরে থেকে লোক নিয়ে ওই মানে দুষ্টামি করতে হয়নি না। আমাদের। 3 নম্বর, তুমি দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়, একাধিক ক্যাম্পাস, প্রচুর এরকম বিরুদ্ধে ভোট করে জিতেছে। এমনকি তৃণমূল না, আমি বলছি অন্যান্য লেফট অর্গানাইজেশন একাধিক এবং জিতেছে। বাম আমলেও অন্যান্য লেফট অর্গানাইজেশন জিতেছে তো। অনেক জিতেছে। এবং আমি তোমায় বলছি, মেদিনীপুরের একাধিক কলেজ ছিল যেখানে এআইএসএফ স্টুডেন্টস ইউনিয়ন, ডিএসওর তো অনেকই ছিল, মেডিকেল কলেজগুলো অধিকাংশই ডিএসওর অর্গানাইজেশন অনেক বেশি শক্তিশালী ছিল। আমি তোমায় বলছি, বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, কলকাতা কর্পোরেশনে বিকাশ ভট্টাচার্য মহানাগরিক ছিলেন, তিনি না হয়ে সুব্রত মুখার্জি ভোটে জিতে হলেন। সুব্রত মুখার্জি তার প্রথম প্রজেক্ট উদ্বোধনে বললেন, বুদ্ধ ভট্টাচার্য ছাড়া এই কাজ আমি করতে পারি। এই যে কালচারটা রাজনীতি, আর পশ্চিমবঙ্গের কালচারটা অনেক বেশি মানে স্নেহাংশু আচার্যকে জেলের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য জমি লিখিয়ে নেওয়া, এটা ওয়েস্ট বেঙ্গলের কালচার। একটা ছেলে, সে নিজে জানে সে শেষবারের মতো ভাত খাচ্ছে বসে, সে বেরোনোর আগে বাড়ির একটা বাচ্চাকে একটা অঙ্কের পদ্ধতি শিখিয়ে, তারপর বৌদি মাংস ভাত খেলাম, শিখিয়ে গেলাম, এবার বেরোলাম, সে বেরিয়ে চলে যাচ্ছে। দিস ইজ দ্য কালচার। এবং পলিটিক্যাল কমিটমেন্ট পশ্চিমবঙ্গে, সে
মানে দেশপ্রেমের প্রশ্নে হোক, স্বাধীনতা আন্দোলনের প্রশ্নে হোক, বা মানে বেসিক মনোভাবকে আইডিওলজিক্যাল অ্যাসপেক্টে, পশ্চিমবঙ্গ অনন্য এর প্রশ্ন। সুতরাং এই পশ্চিমবঙ্গেই তো মানুষ রাজনৈতিক সৌজন্যবোধ আশা করবে, অন্য কোথাও তো করবে না। আমি হোয়াট অ্যাবাউটারি প্রশ্নেই আরেকটা দিকে আসি। ধরুন আজকে কিছু একটা ঘটনা ঘটলো কোনো একটা নির্দিষ্ট, আমি তার প্রতিবাদ করলাম, তাতে এই প্রশ্ন যখন ওঠে অমুক ঘটনার সময় তো তুমি প্রতিবাদ করনি, এখন কেন? এই যে একটা টার্ম আছে সিলেক্টিভ প্রতিবাদ, যে অমুক এখন বলছো কেন, অমুক সময় তো বলনি। একজন নাগরিকের কি প্রত্যেকটা বিষয়ই কথা বলে চলার দায় থাকে, নাকি আমার যেটা মনে হচ্ছে সেটা বলবো? প্রত্যেকটা তা- গুরুত্বপূর্ণ হলেও তা আমি যে নয়, একটা বলতে পারি, একটা একটা নাও দেখো বলতে পারি। তন্ময়, যে সব বিষয় তো সবার কাছে একই রকম ভাবে অভিঘাত একই আনবে না। আনবে না, কিন্তু আমাদের একটা সোশ্যাল স্কেল থাকা উচিত। সেই স্কেলের বাইরে মানে প্রতিবাদের যে ভাষা, সেই স্কেল যেখানে অতিক্রম করলে প্রতিবাদ হওয়া উচিত, এখন শুনলাম বা পরে শুনলাম, সেটাতে প্রতিবাদই হওয়া উচিত। আর যেখানে প্রতিবাদের মানে জোনে ঢুকছে না, সেটা প্রতিবাদ হবে না। কিন্তু এটাকে নিয়ে মানে একটা বিচ্ছিরি ঘটনা, তাকে এরকম ডিফেন্ড করে যেতে হবে, এটা যে রাজনীতির লোকেরাই করুক, মানুষের কাছে সেই রাজনীতি করাটা গ্রহণযোগ্য। আচ্ছা, এই যে প্রতিবাদের কথা বললেন, কোনো ব্যক্তি প্রকাশ্যে বক্তব্য না রেখে সে তার মনেও তো প্রতিবাদটা পুষে রাখতে অবভিয়াসলি পারে এবং অবভিয়াসলি অবভিয়াসলি ভোটার হিসেবে সেই প্রতিবাদটা হ্যাঁ, জানাতে পারে। অবভিয়াসলি অবভিয়াসলি কাজেই মানুষের বিভিন্ন মানুষ, ধরুন, প্রতিবাদের ভাষা আলাদা হয়। হ্যাঁ, বা আপনি অমুক সময় মুখ খুলেছিলেন বা প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় কিছু বলেছিলেন, এখন কেন বলছেন না, এটাও কি আদৌ আক্রমণের একটা বিষয় হতে পারে? না, হতে পারে তখন, এটা তখনই হয় যদি দেখা যায় যে অভিঘাতটা অনেক বেশি, কিন্তু এক্ষেত্রে তিনি খুললেন না। মানে এটা শোনো, এটা না একটা মানে ডিপেন্ডেন্সের একটা ফর্মুলা থাকে, আমাদের কম্পিউটার সায়েন্স আমরা পড়েছি, সেরকম খানে হয়। ওই কমিউটেটিভ প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ ইজ ইকুয়াল টু বি আর বি ইজ ইকুয়াল টু সি হলে এ ইজ ইকুয়াল টু সি। আমি অঙ্কের মতো করে দেখছি না সোসাইটিকে, কিন্তু ধরো আমি একটা ঘটনা ঘটলো, সেটার প্রতিবাদ করলাম, পুনর্নির্মাণ তো ঘটনার হয় না, তার থেকে কিছু হুম। কম হবে, কিছু বেশি হবে, হিংস্রতা, তীব্রতা, এটসেট্রা এটসেট্রা। আমি কোথাও সেটাকে না দেখার ভান করে রইলাম। আমি বলছি দেখছি, আমার মনে প্রতিবাদ হচ্ছে, আমি কোথায় প্রতিবাদের মানে ঢেউ ফেলবো সেটা আমার ইস্যু। আমি দেখছি না, এবং দেখার পরেও মানে না দেখার ভান করে থাকছি, এবং সেটাকে নানানভাবে ডিফেন্ড করছি যে না আমি দেখিনি, আগেরটা আমি পুরোটাই জানতাম, কিন্তু এটা আমি দেখিনি। এটা একটা ভণ্ডামি। আমি এই জন্য তোমায় বললাম যে বামফ্রন্ট সরকার, আমি তো তোমায় একবারও বললাম না 34 বছর আগে সোনায় মোড়া ছিল, হাজারটা অভিযোগ থাকতে পারে এবং তা ভ্যালিড হতে পারে, কিন্তু বেসিক কিছু জায়গায় কিন্তু লেফটের বিষয়ে তুমি যদি কথা বলো, যেগুলোকে ছোঁয়া যায়, ঠিক, সহমত। যেগুলো বাদবাকি বিভিন্ন সময় মানে রাজনৈতিক যে কোনো প্ল্যাটফর্মকেই ব্যবহার করে একটা ভয়াবহ জায়গায় নিয়ে আসে। হুম, হুম। এই জায়গাটা সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। এইখান থেকে আমার আরেকটা চিন্তা মাথায় জাগছে, যে ধরুন আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তো অস্বীকার করা যায় না, এবং এই প্রসঙ্গটা বারংবার আসে যে সেটা দলীয় কর্মী বলছি না, সমর্থক হতে পারে, আপনারা বলতে পারেন ভুয়ো সমর্থক, অত্যন্ত আবেগী, সব। আমি একজন বাম সমর্থক হিসাবে আমি চাইছি বামেরা জিতুক ভোটে, এবং জিতে আসার পর আমি সেই সমান স্বাধীনতায় বামেদের কোনো ভুল দেখলে তার প্রতিবাদ সমালোচনা কি করতে পারবো? অবভিয়াসলি কারণ ক্ষমতায় বামেরা নেই, সেই সময়েও আমি যদি কোনো একটা ভুল বা সমালোচনার কথা বলি, এক প্রস্থ মানুষ আমাকে আক্রমণ করেন যে ওইটা কেন বলছো, না করছো। শোনো ভাই, ক্ষমতায় আসার পর যে মানুষ তোমায় আক্রমণ করবে, আমি, মানে ব্যক্তি আমি না, মানে প্রবণতার কথা বলছি। হ্যাঁ, কাউকে কাউকে কাউকে। মানে কারুর একটা সমালোচনা করলে, হুম, কোনো রাজনৈতিক কর্মী তার যদি রোশানলে পড়তে হয়, এটা হুম। বুঝতে হবে সেই রাজনৈতিক কর্মীর রাজনৈতিক দীক্ষা এবং রাজনৈতিক যুক্তি তৈরি করবার প্রশ্নে যথেষ্ট ধরনের অক্ষমতা রয়েছে। এই অক্ষমতা নিয়ে রাজনীতি করা যায় না। এখন আমার সমালোচনা বা আমার প্রতিবাদে ভুল থাকতে পারে, কথার কথা বলছি, থাকতেই পারে। কারুর কিন্তু প্রতিবাদে যদি ভুল থাকে, হ্যাঁ, সমালোচনায় যদি ভুল থাকে, এবং আমি যদি আক্রমণ না করি, আমার সমালোচনা যদি পজিটিভ হয়, তাহলে আমার সমালোচনার যে সমালোচনা সেটাও আক্রমণ দিয়ে আসা উচিত নয়।
নয়তো আমি কি বলছি, তুমি আমার কোনো একটা সমালোচনা করলে, হুম আমি দেখলাম সেই সমালোচনাটা ভ্যালিড না, হুম আমি সেটার সম্পর্কে একটি শব্দও ব্যবহার করব না। আর রাইট। যদি মনে করি ভ্যালিড, তাহলে তোমায় চুপি চুপি বলবো যে দেখো ভাই আমি এটা ভুল করে ফেলেছি, ভবিষ্যতে এর একই ঘটনা আমার দ্বারা ঘটবে না বলে আমি আজকে থেকে একটা প্রস্তুতি নিচ্ছি, মাঝে ঘটে গেলে আবার মনে করিয়ে দিও। বামেরা কখনো যদি ক্ষমতায় আসে তখনও কি আমরা এই অ্যাপ্রোচটাই আশা করতে পারি? এই অ্যাপ্রোচ কোনোদিন বদলায়নি, এটা তো একটা গঠন ভিত্তি, তুমি যেখানে মাটির নিচে শুধু একটা ইট গেঁথে বাড়ি হয়েছে, আসলে কি ওটা তো বলুন আর তো, ভিত। মানে আমাদের যারা প্রজন্ম, আমাদের যে 30 বছরের আশেপাশের বয়স, আমরা সিপিএম আমল দেখেছি তখন আমাদের কৈশোর। আমাদের খুব স্পষ্ট চেতনাটা সময় হচ্ছে এই 15 বছর। এই সময়ে যেটা দেখেছি এবং যে ধারণাগুলো গড়ে উঠেছে ক্ষমতাসীনের প্রতি, এবং সিপিএম আমলে সেই অর্থে এই জাতীয় এত মিডিয়া কভারেজ, এত সোশ্যাল মিডিয়ার বুমিং সেটা ছিল না বর্তমানের তুলনায়। মানে যেটা দেখছি প্রত্যহ, সিপিএম আবার ক্ষমতায় এলে। সেটা ছিল না জন্যই তো 2007-এর মার্চকে ওই জিনিস বানিয়ে দেওয়া গিয়েছিল, হ্যাঁ, ঠিক থাকলে যেত না, ঠিক ঠিক। একই রকম থাকবে। আমি সিপিএম মানে তো স্থানিকতার তুলনায় আন্তর্জাতিকতাতেও বিশ্বাসী, নিঃসন্দেহে। আমি দেখছিলাম মাস কয়েক আগে শ্রীরামপুরে কয়েকজন মানুষ সামনে বসে আছেন, একজন মাইকে সিপিএম এর ব্যক্তি বলছেন যে ভেনেজুয়েলায় আক্রমণ করা হলো কেন, ডোনাল্ড ট্রাম্প জবাব দাও। শ্রীরামপুরের একটা মোড়ে কয়েকজন মানুষ শুনছেন, কয়েকজন শুনছেন না, কেউ হাসছেন। তারও প্রাসঙ্গিকতা আছে, সুমনের গান যেমন যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া ইত্যাদি। কিন্তু এই একই জায়গায় আমি যদি বাঙালিত্বের জায়গায় আসি, আমার শহরে বা শহরতলিতে, আমি যেখানে থাকি তার কাছে পিঠের জায়গাতেই যে বাংলা ভাষী বিভিন্নভাবে মৌখিকভাবেই আপাতত যে অপদস্থ হচ্ছেন, এবং অবাঙালিরা কোট আনকোট হিন্দি ভাষা নাকি রাষ্ট্রভাষা তার দৌলতে বাঙালিদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে বামেদের কি মন্তব্য? এটা একটা পলিটিক্যাল গেম, এটা তো রাজনীতির বাইরে নয় কোনো। এই যে অবাঙালির ডমিনেশন, শুধু অবাঙালির ডমিনেশন ভাষায় নয়, হুম অবাঙালির ডমিনেশন আমার তোমার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে। হুম আ- সংস্কৃতির ডমিনেশন আমি বলা সেটাই যায়। বলতে চাইছি, অবাঙালির ডমিনেশন মানে এটা একটা কালচারাল ডমিনেশন। হুম তোমার আমার আশেপাশে, তুমি যখন ছোটবেলায় বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি খেতে যেতাম, একটা লম্বা টেবিল থাকতো, খোরাই থাকতো মাটির, আর কলা পাতায় খাওয়া হতো। কলা পাতার জায়গায় সেটা প্লেট হতে পারে, খোরাইয়ের জায়গায় গ্লাস হতে পারে, আমার আপত্তি নেই। তুমি কোনোদিনও কোনো বাঙালিদের আমাদের কালচারের বিয়েতে সঙ্গীত হুম শুনেছিলে হুম না, ছোটবেলা? প্রশ্নই ওঠে না। তুমি তো হলদি, গায়ে হলুদ, হলদি। হলদি শোনোনি? না। তুমি মানে আমাদের মা কাকিমারা যে রঙের সিঁদুর ব্যবহার করে, তুমি আজকের বিয়ে বাড়িতে দেখবে সেই রঙের সিঁদুর না, অধিকাংশ ক্ষেত্রে ঠিক ব্যবহৃত হয় ঠিক। না। আমি কিন্তু মানে কোনো ধর্মকে আক্রমণ করবার লোক আমি নই। এটা ধর্মকে আমি আমি মানে আমি অন্য এটা, কথা বলছি, আমি হ্যাঁ যেটা বলতে যাচ্ছি হ্যাঁ। এরপরেরটা, আমি হুম সেই জন্যই যেটা আচ্ছা। মিস ইন্টারপ্রিটেড না হয়। হুম আমি ছোটবেলা থেকে সকালবেলা প্রার্থনা করে তারপর ক্লাস ঘরে ঢুকেছি। হুম প্রার্থনাতে বলতাম সঙ্গচ্ছদং সং বুদ্ধং সং ভবনাসি জানতাম, এই সমস্ত বলতাম, হুম প্রণমামি শিবম শিবকল্পতরুম বলে ঢুকে পড়তাম হুম ক্লাসে। হুম হুম সুতরাং আমার তো মানে কোনো মানে বিদ্বেষ নেই, হুম কিন্তু আমার একটা কালচার আছে। হুম আমার কাছে ধর্ম মানে আমার কালচার। তুমি আজ থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গে বা তুমি যেখানে থাকো আমি যেখানে থাকি, কটা হনুমান মন্দির দেখতে? এটা তো খুব জরুরি কথা, মানে বজরংবলী মন্দিরের ছড়াছড়ি, সেটা তো 100 বার ঠিক। না, আমি বলছি যারা তা ছিল মানে না, কেউ যদি ছিল হনুমান কিছু বজরংবলীকে কিছু বিশ্বাস অবাঙালি, করেন, অবাঙালি মহল্লায়, ব্যারাকপুর স্টেশনে শ্রমিক একটা ছিল, মহল্লায় ছিল। ব্যারাকপুর স্টেশনে একটা ছিল, হ্যাঁ টিটাগড়ে ছিল, হ্যাঁ, আহ, বেলঘড়িয়াতেও 4 নম্বর গেটের কাছে একটা একটা ছিল, ছিল। হ্যাঁ এরকম মানে ছিল। যেখানে একদম টেক্সম্যাকর ওয়ার্কার্সরা থাকছেন, একদমই তাই। ওটা তাদের বিশ্বাস। সে নির্দিষ্ট অবাঙালি সেই মহল্লায়। বিশ্বাস, হুম এই যে কালচারাল ডমিনেশন, সেই বিশ্বাস কিন্তু এখন আমার তোমার পাড়ায় হুম দুর্গা দালানের পাশে পাশে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে ডমিনেশনটা, এই ডমিনেশনটার একটা বড় রাজনৈতিক অভিজ্ঞতা। তুমি শুনেছো যে ভারতবর্ষের সংসদ 2029-এর নির্বাচনে 850-এর কাছাকাছি এমপি ইলেক্ট করবে। ভারতবর্ষের যে ওই মানে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, যেটা 2001 সালে প্রায় 25 বছরের জন্য, মানে 25 বছরের জন্য সেটাকে
ফ্রিজ করে দেওয়া হয়েছিল, এটা 2026। তুমি দেখো মাঝে 2018-19 থেকে যে সেন্সাসের প্রস্তুতি হওয়া উচিত ছিল, সেই সেন্সাসের প্রস্তুতি কিন্তু 18-19 থেকে হয়নি। সুতরাং ডিউ টু কোভিড প্যান্ডেমিক সেন্সাস বন্ধ হয়েছে তা কিন্তু নয়, প্রস্তুতিই ছিল না। এবার এই রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট এই 2026-এ বেরোচ্ছে সে ফ্রিজ থেকে, তার আগেই কিন্তু 880 সংসদ ভবন তৈরি হয়ে গেছে। তোমার বাড়িতে 5 জন লোক ভাই, তুমি কেন 15টা ঘর বানাবে? তো এই 888 বা 880 সংসদ ভবন যখন তৈরি হয়েছে, সামথিং চেঞ্জ। শুভদা, হ্যাঁ আমি আমি শেষ হ্যাঁ করছি হ্যাঁ এই প্রসঙ্গটা, যেটা ভারতবর্ষে যে চত্বরটায় জন্মহার একদমই নিয়ন্ত্রণ হয় না, সেখানে একজনও মুসলমান থাকেন না। এই যে সিট বাড়বে আনুপাতিক হারে, সেটা পশ্চিমবঙ্গে 10টা সিট বাড়তে পারে। ওই হিন্দি বলার ওই ওখানে অনেক চত্বরটা দ্যাট উইল বাড়বে বি এবং ডাবল। হ্যাঁ এবং দেখা যাবে এই যে 850 জন যদি এমপি হয়, তার মধ্যে মানে ক্লিয়ার মেজরিটি, ধরো 500 জন যারা আসবে, তারা ওই হিন্দি বলার মধ্যে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান তো নিচ থেকে শুরু হয়েছিল, শুরুতে হিন্দুস্তান, এখন হিন্দুতে আছে, এরপরে হিন্দিতে যাবে। এই যে কালচারাল ডমিনেশন, এই যে বাঙালি আজও মনে করেন যে বিজেপি মমতাকে হারাতে, আমি বলছি বিজেপির এই যে নেতারা আছেন পশ্চিমবঙ্গে, তাদের হালাত খারাপ হয়ে গেছে। কিন্তু এই ভয়ঙ্কর কালচারাল ডমিনেশনটাই রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, রবীন্দ্রনাথের বাংলা পড়বে। আমার যে বিষয়টা আপনি একটা বৃহত্তর জায়গা থেকে ধরলেন এবং ঠিক ব্যাপারটা রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন সার্বিকভাবে। আমি যদি খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে নেমে আসি, আমার ওপর যদি আজকে কোনো হিন্দিভাষী মানুষ আমার বাঙালি হওয়ার জন্য আমাকে অপদস্থ করে, আমি ডাকলে বাংলা পক্ষ আমার পাশে এসে প্রতিবাদ করবে, আমি জানি। বামপন্থীদের ডাকলে কি তারা করবে? হ্যাঁ, বামপন্থীদের পুরো প্রচারের জায়গায় এই যে বাঙালির যে নিজস্ব স্বাভিমান, এই জায়গাটা কেন আলোচিত হচ্ছে না? এটা কি আলোচিত হচ্ছে না, এটা তো স্বাভাবিকভাবে, এটা তো আমাদের একটা ইনহেরিটেড হ্যাঁ, কিন্তু প্রপার্টি, বাংলার এটার কি কালচার, আমাদের এটা আমরা আপনার মনে ইনহেরিট হয় না করি। এটা খুব সচেতনভাবে একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত রাজনৈতিকভাবেও? রাজনৈতিক প্রতিরোধ করতে গেলে তার প্রাথমিক যে জায়গাটা, প্রথমে কনভিন্সিং হতে হবে, মানে কনভিন্স করাতে হয় মানুষকে। আমি মনে করছি এই টার্বুলেন্ট পশ্চিমবঙ্গে সেই কনভিন্সিং অ্যাপ্রোচ মানুষের প্রতি, তার যে রাজনৈতিক, এরও একটা রাজনৈতিক হুম। গতিশীলতা থাকে, আমরা সবটা ম্যানেজ করে এটা খানিকটা খামতি বলতে পারো, আমরা করতে পারছি না। আর শেষ 2-3টে প্রশ্ন। ধরুন একজন বাঙালি যদি প্রবাসে গিয়ে বা বিদেশে গিয়ে সেটেল করেন, ওখানকার বাসিন্দা হয়ে যান, তার যে পরবর্তী প্রজন্ম আসে, তারা তার বা পরিবারের সূত্রে মাতৃভাষা জানলেও স্থানীয় ভাষায় অভ্যস্ত, স্থানীয় ভাষা শেখে ইত্যাদি। আমাদের, আমি পুরো বাংলা ছাড়লাম, কলকাতার বা তার আশেপাশে বেশ কয়েকটি এলাকা রয়েছে, সেখানে অবাঙালিরা থাকেন। চারপাশের জনপদগুলো বা এলাকাগুলো হয়তো বাঙালি অধ্যুষিত ওইটা, এবং তারা ওখানকার ভোটার। ভোটার মানে তারা, এবং বেশ তারা এখানে জীবিকা নির্বাহ করেন এবং একাধিক প্রজন্মের বসবাস। মানে আমরা সেটা ধরে নিতেই পারি যে তারা বাংলা ভাষাটা বোঝেন, দীর্ঘদিন ধরে থাকছেন একটা রাজ্যে। আমার প্রশ্ন হচ্ছে, সেই সব জায়গায় রাজনীতিবিদদের ভোট প্রচারে যেতে গেলে হিন্দি ভাষার কেন আশ্রয় নিতে হয়? কেন বাংলায় বলেন না? অপ্রয়োজনীয়, অপ্রয়োজনীয়। কারণ তারাও মানে এটাই, মানে আমরা বাংলা বললে তারা বুঝবে, এটাই স্বাভাবিক। হুম। আমরা এবং খালি দল নির্বিশেষে সব দল দলমত বলে। নির্বিশেষে, এবং আমার কথা হচ্ছে যে সে তার মাতৃভাষায় কথা বলে, তা নিয়ে আমার সমস্যা হুম নেই। কিন্তু সে এতদিন পশ্চিমবঙ্গে থেকেছে, সে বাংলা ভাষাটা বুঝতে পারে, অন্তত হুম বলতেও পারে হুম খানিকটা। এবং এই যে সে তার বাংলায় থেকেও সে তার মাতৃভাষা বলছে, মানে এই অ্যাপ্রোচটা তার থাকছে, এটা তো আমাদের বাঙালির উদারতা। উদারতা 100 বার। এবং মানে এই উদারতাটা ধরে রেখে কিন্তু নিজেদের সত্তাকে আমি খানিকটা প্রশ্নের মুখে ফেলবো কিনা, এটা নিয়ে দীর্ঘ তর্ক চলতে পারে, নানান পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে। মানে আমি এক দু কথায় এটাকে শেষ করলাম না। আমার শেষ যে জিনিসটা জানতে চাইবো, বামেরা 15 বছর আগে ক্ষমতার থেকে সরে গেছে, বেশ কিছু সমালোচনা ছিল, সমালোচনা মাথায় নিয়েই সরে গেছে। বামেরা যদি কিন্তু আবার আজকে বলতে হবে সেই সমালোচনাগুলোর মধ্যে প্রাইম যেগুলো ছিল, সেগুলো মানে খানিকটা নির্মাণ করা ঘটনা ছিল, হুম, এবং তা প্রমাণিত। বলো না। এখনো অনেক মানুষের মধ্যে এই বামেদের সম্পর্কে খানিকটা ক্ষোভ রয়েছে।
বানানো হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, রয়েছে। আবার যদি বামেরা ক্ষমতায় আসে, আমি সেই স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখতে ভালোবাসি, তাহলে মানুষ বামেদের কেন ক্ষমতায় আনবে? আমি এই ন্যারেটিভে যদি না ঢুকি যে তৃণমূল বিজেপি খারাপ, খারাপ তো জানি, এই ন্যারেটিভটা বাদ দিয়ে আবার কেন আনতে পারে? শোন, রাজনীতির মধ্যে পরিবেশ নেই। রাজনীতির মধ্যে পরিবেশ বাঁচানোর কথা গোটা পৃথিবীতে বামপন্থীরাই বলতে পারে। রাজনীতির মধ্যে দিয়ে যখন শিক্ষাকে সংকুচিত করা হয়, সবার জন্য শিক্ষার কথা বামেরাই বলতে পারে। প্রত্যেকটা মানুষের জন্য দুবেলা দুমুঠো ভাত এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে মানে একটা ইউনিফর্ম সিস্টেমের মধ্যে বামেরাই বলতে পারে। আমরা মানে এটা তুমি বলতেই পারো খানিকটা সময়ের থেকে পিছিয়ে থাকা, এটা একটা সমস্যা ছিল। কিন্তু আমরা আজকে বামপন্থীদের নতুন ভাবে একটা নতুন প্রজন্ম, একটা প্রজন্মান্তরের পরে আমরা মানে আসছি, এবং আমরা বিশ্বাস করি যে এই ধরনের কিছু ছোট ছোট বিষয় যা ম্যানেজ করা যায় সেটাকে আমরা ম্যানেজ করে নেব, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে পজিটিভ কথা, মানুষের বেঁচে থাকার কথা এবং তার মানে মানে ইমপ্লিমেন্টেশন, এটা বামেরা ছাড়া সর্বজনীনভাবে কেই বা বলে, কেই বা বলতে পারে। আমরা তাই এটা মানে আমার রাজনীতির প্রতি আমার বিশ্বাস অটুট। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে খড়দহ নিয়ে। আপনি খড়দহে 2021-এও দাঁড়িয়েছিলেন, 2026-এও দাঁড়ালেন। খড়দহের স্থানীয় উন্নয়ন, নাগরিক সমস্যা ইত্যাদির সমাধান করবেন আপনি, ইত্যাদি প্রসঙ্গ তো আছেই। খড়দহ পানিহাটি এই জায়গাটা তো ঐতিহাসিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। ওই নিত্যানন্দের প্রসঙ্গ, বৈষ্ণবদের অন্যতম শ্রীধাম ইত্যাদি। এবং প্রাচীন যারা বাসিন্দা তারা এই জায়গা, যদিও এখন মানে মিক্সড জনবসতি হয়ে গেছে, প্রাচীন বাসিন্দারা এই জায়গা নিয়ে গর্বিত, এবং বাঙালি ইতিহাসেও এই জায়গাগুলোর ঐতিহ্য আছে। আপনি এই জায়গার ইতিহাসটাকে কিভাবে আবিষ্কার করেছেন, কিভাবে বুঝেছেন? দেখো, খুব বিস্তারিত বলার তো সুযোগ নেই। খড়দা পানিহাটি, তার যে মানে রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, এই যে একটা ইতিহাসের ধারা, এই ইতিহাসের ধারাটা রক্ষা করে এই ইতিহাসের যদি প্রজন্মান্তর না ঘটানো যায়, এবং ইতিহাসের স্মৃতি সংরক্ষণ না করা যায়। হ্যাঁ মানে প্রজন্মান্তর করতে গেলে আমায় কিছু হ্যাঁ। টাস্ক আমায় মানে উই হ্যাভ টু ফুলফিল। সেটা যদি না করা যায়, আমার খর্দার যে কালচার, সেই কালচার যে তার যে প্রজন্মান্তর হবে সেক্ষেত্রে একটা বড় বড় ফাঁক থেকে যাবে। এই কাজটার যে গতিশীলতা যখন যেভাবে করা যায়, প্রায় ইতিহাসকে তুমি সংরক্ষণ করবে, ধরো 2000 সালের আগে পর্যন্ত একভাবে করার কথা, প্রযুক্তির উন্নতি হচ্ছে, তুমি আরেকভাবে ভাবছো। কিন্তু এখন পর্যন্ত যে প্রযুক্তির উন্নতি হয়েছে, তুমি যদি গত 10 বছরও দেখো, আমি মানে একদম 15 ধরছি না, যেভাবে করা যেত অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট করে ফেলেছে। আমাদের রক্ষা করতেই হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো দেখাতে হবে, এটা এটা দিস ইজ। এবং যারাই ক্ষমতায় থাকবে তাদের এই বিষয়ে সচেতন এবং বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এটাই তো, আমি আমার কালচারের প্রজন্মান্তর করব, এর থেকে গর্বের বিষয় আমার কাছে কি? 100 এবং আমি খুব গোদা বাংলায় বললে এইটাও, যে আপনারা যারা নতুন মন্দির মসজিদ নির্মাণ করছেন, সেগুলো না করে যেগুলো 300-400 বছর ধরে আছে সেগুলো সংরক্ষণ করুন না মশাই। তাতে ইতিহাসও সংরক্ষিত হবে, আপনার যে যদি ধর্মের সেন্টিমেন্ট থাকে সেটাও রক্ষা হবে, সেটা ভাববেন। যাই হোক, শুভদা, আপনি জিতুন, সেটা আমি কারো মনোবাক্যে চাই, এবং বাংলার রাজনীতিতে সুস্থ রুচির চর্চা হোক। আমারও আশা, জিতি হারি এটা তো বলতে পারবো না, লড়াই চলুক, লড়াই চলুক, কিন্তু বাংলার সংস্কৃতিটা সুস্থ হবে, বাংলা সংস্কৃতি থাকুক, আমরা বাঙালিত্বকে উদযাপন যেন করি। একদম ভালো, কারণ বাঙালি তো এভাবেই বিশ্বাস করে। ওই আমি চাই সাঁওতালতার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ, এভাবেই চলবে।